গুড আফটারনুন এভরিওয়ান। ক্লাসটা স্টার্ট করছি। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, একটু কষ্ট করে শুনে নিও। আচ্ছা, তো এথিক্সে আমরা প্রায় 2 থেকে 3টে ক্লাস অলরেডি করে নিয়েছি। আমরা এখন ওয়েস্টার্ন ফিলোসফি পড়ছিলাম, কিন্তু যেহেতু আগের দিন এথিক্সের ক্লাস হলো, তোমাদের কান্ট থেকে বেশ কিছু কোশ্চেন দিয়েছিলাম। কান্টের নীতিতত্ত্বটা আমাদের একেবারেই ক্লিয়ার করা হয়নি, যার মধ্যে সদিচ্ছা, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ এই বিষয়গুলো রয়েছে। তো চেষ্টা করেছে আজকের ক্লাসে তোমাদের কান্টের নীতিতত্ত্বের পুরোটা নয়, তবে সদিচ্ছা পর্যন্ত যেটুকুনি আছে, মানে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভটা কালকে ক্লিয়ার করব, আজকে সদিচ্ছা পর্যন্ত যেটুকু হবে ক্লিয়ার করব, তার সাথে আছে একটা এমসিকিউ। ঠিক আছে, ক্লাসটা স্টার্ট করছি। ভয়েসে বা পিকচারে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বলবে। দেখো, ফার্স্ট যে বিষয়টা দিয়ে শুরু হচ্ছে তা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির যে দুই প্রকার সদস্য, একজন যাচ্ছে বুদ্ধিবাদী, একজন যাচ্ছে অভিজ্ঞতা। একমাত্র কান্টের দর্শনে এসে আমরা দেখি যে কান্ট একই সাথে অভিজ্ঞতাকেও স্বীকার করছে, একই সাথে বুদ্ধিকেও স্বীকার করছে। 1 মিনিট দ্বারা এটা পিন করে দিই। আচ্ছা, তো একই সাথে বুদ্ধিকেও স্বীকার করছেন, অভিজ্ঞতাকেও স্বীকার। এবার আমরা যারা পড়ি তারা মেনলি কনফিউজড হই যে কান্ট তার নীতিশাস্ত্রে অর্থাৎ এথিক্সে কাকে প্রাধান্য দিচ্ছে। একসাথে বুদ্ধির কথাও বলছেন, অভিজ্ঞতার কথাও বলছেন, তো এথিক্সে কি দুটোই লাগছে নাকি কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এখানে রেখেছি। সেটা হচ্ছে দুই প্রকার বৃত্তি আমাদের, একটা হচ্ছে ইন্দ্রিয় বৃত্তি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। কান্ট সরাসরি নীতিবিদ্যায় এসে বলছেন যে নীতিবিদ্যার ক্ষেত্রে ইন্দ্রিয় বৃত্তি হচ্ছে নিম্ন বৃত্তি, অনেকটা পশুজ বৃত্তি, কারণ পশুদেরও ইন্দ্রিয় আছে, আমাদের মানুষেরও ইন্দ্রিয় আছে। আর এই ইন্দ্রিয় বৃত্তি পরিচালিত হয় কার দ্বারা? সুখের দ্বারা, সুখের দ্বারা। আর একটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, ইন্টেলেকচুয়ালিটি। আর এইটাকে উনি এথিক্সের ভাষায় বলছেন যে উচ্চ বৃত্তি, বুদ্ধিটাকে উনি বলছেন উচ্চ বৃত্তি। ঠিক আছে, এর বেসিসে তাহলে বুদ্ধিকে উনি আবার দুটো ভাগে ভাগ করেন। দেখবে কান্টের যে মেন যে গ্রন্থগুলো, যে 3টে ক্রিটিক আমরা পাই, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট, পুরোটাই কিন্তু অনেকটা মানে বুদ্ধিবৃত্তি বা প্রত্যয়কে উনি ভাগ করছেন, মানে চিন্তাকে, অ্যাকচুয়ালি বুদ্ধি বলাটা ভুল, উনি চিন্তাকে নিয়ে কিন্তু এই জিনিসগুলোকে লিখেছেন, মানে ক্রিটিক করার চেষ্টা করছেন যে এই যে আমরা ভাবনা চিন্তা করি, আমাদের চিন্তাটা কি করে আসছে, এই সমস্ত নিয়ে কিন্তু উনার ক্রিটিকগুলো লেখা। তো সেম উনি কি করছেন যে বুদ্ধিকে দুভাগে ভাগ করছেন। ফার্স্ট হচ্ছে আমাদের তাত্ত্বিক বুদ্ধি বা বিশুদ্ধ বুদ্ধি, যেটাকে আমরা বলছি পিওর রিজন। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ব্যবহারিক বুদ্ধি, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল রিজন। এবার এই দুটো বুদ্ধির আবার নিজের নিজের ক্ষেত্র আছে। বুদ্ধিকে উনি সর্বোচ্চ মানে জায়গায় রাখছেন, ঠিক আছে, কিন্তু এই দুই বুদ্ধিকে আবার দুইভাবে ভাগ করছে। কিভাবে? এই যে ফার্স্ট আমরা যেটা বলছি পিওর রিজন, উনি বলছেন পিওর রিজনের ক্ষেত্র হচ্ছে জ্ঞানবিদ্যা এবং অধিবিদ্যা। মানে পিওর রিজনের মাধ্যমে আমরা এপিস্টিমোলজি এবং মেটাফিজিক্সকে জানি। তাহলে নীতিবিদ্যাকে কিসের মাধ্যমে জানি? নীতিবিদ্যাকে আমরা জানি ব্যবহারিক বুদ্ধি, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল রিজন। এই দুটো হচ্ছে মেন মানে পার্থক্যের একটা দিক। বুদ্ধিকে দুভাগে ভাগ করছেন, একটা হচ্ছে পিওর রিজন, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। পিওর রিজনের দ্বারা আমরা কাকে জানি? এপিস্টিমোলজি অ্যান্ড মেটাফিজিক্স। আর প্র্যাকটিক্যাল রিজনের দ্বারা আমরা নৈতিকতাকে জানি, মানে এথিক্স রিলেটেড সবকিছু হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল রিজনের অন্তর্গত। এই হচ্ছে বেসিক একটা বিষয়। চলো নেক্সট। আচ্ছা, এইবার সরাসরি ঢুকে যাচ্ছি কান্টের নীতিতত্ত্ব, যেখান থেকে নীতিবিদ্যার সব থেকে বেশি কোশ্চেন আসে। নীতিবিদ্যার ম্যাক্সিমাম কোশ্চেনই আসে আমাদের এই মিল বেনথামের উপযোগিতাবাদ, আদারওয়াইজ হচ্ছে কান্ট থেকে। তাকে অ্যারিস্টটল বলো, প্লেটো বলো, খুব কম, মানে আসার সম্ভাবনা প্রচণ্ড কম। তো কান্টের এথিক্সটা আজকে চেষ্টা করছি তোমাদের ক্লিয়ার করে দেওয়া। তো এই হচ্ছে কান্টের এথিক্সের 3টে মেইন প্রিন্সিপাল বলতে পারো। কি কি? ফার্স্ট বলছে গুডউইল অ্যালোন ইজ গুড। হোয়াট ইজ গুডউইল ম্যাম? গুডউইল ইজ, যেটাকে আমরা বলি সদিচ্ছা, যেটাকে আমরা বলি সদিচ্ছা।
প্রচুর কোশ্চেনে দেখবে কান্টের গুডউইল থেকে কোশ্চেন আসে। গুডউইল হচ্ছে সেম এজ আমাদের সদিচ্ছা। তো কান্ট বলছেন সদিচ্ছাই একমাত্র সৎ, গুডউইল অ্যালোন ইজ গুড, মানে একমাত্র সদিচ্ছাই হলো সৎ। নেক্সট কি বলছেন, ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, এই লাইনটা প্রচুর কোশ্চেনে আসে। কার মতবাদ অনুযায়ী ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, মানে কর্তব্যের জন্য কর্তব্য সাধনের লক্ষ্য। আচ্ছা, এই সেকেন্ড লাইনটা থেকে আমি তোমাদের কাছে একটা কোশ্চেন রাখছি, যে কান্ট যেহেতু বলছেন যে কর্তব্যের জন্যই কর্তব্য সাধন, ঠিক আছে, তাহলে কান্টকে আমরা কিরকম দার্শনিক বলবো, টেলিওলজিক্যাল নাকি ডিওন্টোলজিক্যাল? তোমাদের কাছে আমি কোশ্চেনটা রাখছি। ডিওন্টোলজিক্যাল। ডিওন্টোলজিক্যাল, কেন ডিওন্টোলজিক্যাল? কেন ডিওন্টোলজিক্যাল? একটু তোমার ভাষাতে তুমি যেটুকু জানো তুমি সেটুকু ব্যাখ্যা করো। তিনি তিনি হচ্ছে কর্তব্যমুখী নৈতিকবাদকে স্বীকার করছেন। একেবারেই তাই, আমরা ওয়েস্টার্ন এথিক্সের ক্ষেত্রে দুটো মত পাই, একটা হচ্ছে ডিওন্টোলজিক্যাল, একটা হচ্ছে টেলিলজিক্যাল। আরো বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের আজকে পড়ানোর সময়ই বলবো। তো ডিওন্টোলজিক্যাল হচ্ছে আমাদের কর্তব্যমুখী নৈতিকতা, মানে যে ধরনের নৈতিকতায় হচ্ছে কর্তব্যই প্রধান। তুমি কেন কাজ করবে? কারণ ওটা তোমার কর্তব্য। কাজ করে কিচ্ছু ফল লাভ হচ্ছে না, তবুও কাজ করবে কেন? কারণ ওটা তোমার কর্তব্য, ঠিক আছে। আর ফলমুখী নৈতিকতা, দ্যাট ইজ টেলিওলজিক্যাল মরালিটি, যেখানে কি বলছে যে উদ্দেশ্য, মানে তোমার কাজের ফল, তুমি কাজের যে ফল সেটা হচ্ছে তোমার ফলমুখী নৈতিকতা, মানে ফলাফলের দিক বিবেচনা করে সেই কাজটা করা, দ্যাট ইজ টেলিওলজিক্যাল। যেহেতু এই স্টেটমেন্টটা তোমাদের পড়ালাম যে কর্তব্যই কর্তব্য সাধনের লক্ষ্য, অর্থাৎ ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, তো এইটা কিন্তু সরাসরি কান্টকে অ্যাজ আ ডিওন্টোলজিক্যাল ফিলোসফার কিন্তু প্রতিপন্ন করে, ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন। আর এইখানেই কিন্তু কান্টের সাথে শ্রীমদ্ ভগবত গীতার কিন্তু একটা মানে মিলও পায় অমিলও পায়। অনেকেই জানো বিষয়টা, তবে আজকে এটা বলবো না, অন্য কোনো একটা ক্লাসে জিনিসটা বলবো। তো আমাদের যে প্রিন্সিপাল নাম্বার 2, এটা সরাসরি কান্টকে ডিওন্টোলজিক্যাল ফিলোসফার হিসাবে কিন্তু প্রতিষ্ঠা করে, ঠিক আছে, বাংলায় বলতে গেলে কর্তব্যমুখী নৈতিকতা। নেক্সট যাচ্ছে প্রিন্সিপাল 3, বলছে নৈতিক নিয়ম এক নিঃশর্ত অনুজ্ঞা বা আদেশ। হোয়াট ইজ নিঃশর্ত অনুজ্ঞা? দ্যাট ইজ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। কান্টের দর্শনে প্রচুরবার আমরা শুনি যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, যেটা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ সেটাকেই আমরা বাংলাতে কি বলছি, যে নিঃশর্ত অনুজ্ঞা। যে সকল অনুজ্ঞা বা আদেশের জন্য কোনো শর্ত লাগে না, তুমি শর্ত নিরপেক্ষভাবে যে সকল বাক্যকে মেনে চলো, মানে আমার কর্তব্য তাই আমি করব, এটা এমন নয় যে আমি কারোর আদেশে করছি, কারোর শর্তে করছি, আমি আমার বিবেক প্রসূতভাবে করছি, কারণ এটা আমার কর্তব্য, দ্যাট ইজ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তো আজকের ক্লাসে এই তিনটে সূত্রই তোমাদের সাথে আলোচনা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, নাহলে নেক্সট পিডিএফে আমরা যাব। কারো কোনো কোশ্চেন আছে তিনটে মানে প্রিন্সিপাল নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে তিনটে প্রিন্সিপাল নিয়ে? বোঝা গিয়েছে সবার? তা বলতে আমাদের এগুলো সবই জানা, জিনিসটা একবার করে জাস্ট করা। তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল নাম্বার 1, সদিচ্ছাই একমাত্র সৎ, গুডউইল অ্যালোন ইজ গুড। তো সদিচ্ছাই একমাত্র সৎ। তো কান্ট একটা কথা বলছেন যে এই জগতে, এমনকি জগতের বাইরেও এমন কোনো কিছু নেই বা থাকতে পারে না তাকে কি নিঃশর্ত ভালো বলা যায়, মানে সদিচ্ছা ছাড়া এই জগৎ এবং জগতের বাইরে এমন কোনো কিছুকে স্বীকার করা যায় না যা নিঃশর্তভাবে ভালো, ঠিক আছে। তো কাজেই উনি বলছেন যে সদিচ্ছায় কেবল নিঃশর্তভাবে সৎ, এবং তার সাথে বলছে বাকি সব হচ্ছে শর্তযুক্তভাবে সৎ। তোমরা যদি সমরেন্দ্র ভট্টাচার্যের বই পড়ে থাকো,
তো ওখানে দেখবে একটা কথা উল্লেখ আছে যে শুভেচ্ছা। কেন শুভেচ্ছার উল্লেখ করছে, যে এই যে আমরা দৈনন্দিন জীবনে সব কাজ করি, যে কোনো কাজ আমাদের, তো সেই কাজের সঙ্গে যদি শুভেচ্ছা যুক্ত না থাকে, এটা শুভেচ্ছা মানে কিন্তু গ্রিটিংস নয়, যে জন্মদিনে বা আমি কিছু পেলাম, কেউ আমাকে উইশ করলো, কনগ্রাচুলেট করলো, হ্যাপি বার্থডে বললো, এই শুভেচ্ছা নয়। এটা হচ্ছে আমার শুভ ইচ্ছা। আমরা দৈনন্দিন জীবনে অন্যকে যে শুভেচ্ছা দিই, গ্রিটিংস করি, ব্যাপারটা এটা নয়। এটা মানে হচ্ছে যে সেই কাজের সাথে আমার সদিচ্ছা বা শুভেচ্ছা যুক্ত থাকে, সেই কাজের পিছনে আমার একটা শুভ ইচ্ছা থাকে। তো এইটা যদি না থাকে, তাহলে কিন্তু সেই কাজের যে মোটিভটা থাকে, সেই মোটিভটা ভালো হয় না। আর এই অর্থে উনি বলছেন যে আমাদের কোনো ইচ্ছা, আমাদের কোনো কাজ যদি শুভেচ্ছার দ্বারা পরিচালিত না হয়, তাহলে সেই কাজের ফলাফল কিন্তু কখনোই ভালো হবে। এটা যে কোনো কিছু হতে পারে, জ্ঞান বিজ্ঞান, তোমার নিজের আবিষ্কার, যে কোনো কিছু, স্বাস্থ্য সম্পদ, সব কিছু। আর এই সব কিছু কিন্তু অবশ্যই শর্ত সাপেক্ষ। মানে জ্ঞান বলো, বিজ্ঞান বলো, যে কোনো কিছুর পিছনে কিন্তু একটা না একটা শর্ত থাকে, হাইপোথেটিক্যাল আমরা যেটাকে বলি, কিন্তু একমাত্র সদিচ্ছাই সেটা, যার কিন্তু কোনো শর্ত নেই। এটা পরে আসছি। তো নিঃশর্তভাবে সৎ, সদিচ্ছা ভিন্ন, আর সব ভালো কিন্তু শর্তাধীনভাবে ভালো। যেটা এক্ষুনি আমি তোমাদেরকে বললাম, যে জ্ঞান বিজ্ঞান সম্পদ যাই বলি না কেন, এগুলো কিন্তু কোনো একটা শর্তের উপরে বেস করে ভালো। ঠিক আছে? সদিচ্ছা শত মূল্যবান, অর্থাৎ নিজে নিজেই। সদিচ্ছা কিন্তু শত মূল্যবান, মানে এ কারোর উপর নির্ভরশীল। এ যদি নিজের ফল লাভ নাও পায়, তাও এটা কিন্তু দেখবে যারা পড়েছো এর আগে, মানে শাইনিং লাইক আ জুয়েল। আমরা যেমন বলি না যে জুয়েলারি, সোনার দ্রব্য, হীরের দ্রব্য যে চকচক করে, তো কান্ট বলছেন যে সদিচ্ছা যদি নিজের ফলাফল নাও পায়, দেখা গেল ওকে মানে সদিচ্ছা দ্বারা তুমি ফল পেলে না, তবুও কিন্তু সদিচ্ছার মূল্য কমে না। কেন কমে না? কারণ সদিচ্ছা হচ্ছে শত মূল্যবান, নিজের থেকেই মূল্যবান। তো এই প্রিন্সিপালটা গেল। নেক্সট, এবার আসছে কান্টের এথিক্সের মোস্ট ইম্পর্টেন্ট ভিউ। একটু আগে আমি কোশ্চেন করলাম যে ফলমুখী নৈতিকতা নাকি কর্তব্যমুখী নৈতিকতা। তো এখানে জিনিসটা বিশ্লেষণ করা হচ্ছে যে কান্ট কি করছেন, ফলমুখী নৈতিকতাকে ত্যাগ করছেন। যে নৈতিকতা বলছে যে ফল লাভের উপরে বেস করে আমি কাজ করব, সেই রকম নৈতিকতাকে উনি কি করছেন, ত্যাগ করছেন। ত্যাগ করে কাকে গ্রহণ করছেন? কর্তব্যমুখী নৈতিকতাকে। ভীষণ ইম্পর্টেন্ট। কান্টের নীতি দর্শনকে বোঝার বেসই হচ্ছে এইটা, যে ডিওন্টোলজিক্যাল মোরালিটি। কান্ট কিন্তু ডিওন্টোলজিস্ট। প্রচুর কোশ্চেন দেখবে কান্ট কি টাইপের দার্শনিক, ডিওন্টোলজিস্ট উনি, অর্থাৎ কর্তব্যমুখী নৈতিকতাকে সমর্থন করেন। দেখো তারপর কি বলছে, যে স্বেচ্ছাকৃত যে কর্ম, মানে তুমি নিজের থেকে যে কাজ করছো, সেই কর্মের কিন্তু ভালো মন্দত্ব কর্ম ফলের উপর নির্ভর করে না। আমরা অনেক সময় কি বলি, যে যার শেষ ভালো তার সব ভালো। আমরা দেখবে একটা কথা খুব ইউজ করি, বড়রা বলেন যে যার শেষ ভালো তার সব ভালো, মানে যার ফলটা আলটিমেটলি ভালো হলো, তার আগে কার সাথে মারামারি হলো, কার সাথে ঝগড়া হলো, কার সাথে কি হলো আমি দেখবো না, কিন্তু সেই ঝগড়া মারামারি করে দেখা গেল শেষমেশ ফলটা ভালো হলো, তখন আমরা বলি কি যে যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু কান্ট এটা বলছেন না। কেন বলছেন না? কান্ট কি বলছেন, যে কোনো কাজের ভালো মন্দ নির্ভর করে কর্তার সদিচ্ছার উপর। মানে শেষ ভালো মানে সব ভালো, এটাকে উনি বলছেন না। উনি বলছেন কাজটাকে আমি ভালো বলবো যদি তোমার ভেতর সদিচ্ছা থাকে, মানে তোমার যে কাজ করার মোটিভ, যে উদ্দেশ্য নিয়ে তুমি কাজ করছো, আমি সেটাকে দেখব, তাতে ফল ভালো হোক বা না হোক। এইটা হচ্ছে কান্টের বক্তব্য, যে কাজের ফলাফল দিয়ে আমি সেটাকে বিবেচনা করব না, আমি বিবেচনা করব তোমার উদ্দেশ্যের ওপর, তোমার মোটিভের ওপর। কারণ কর্মফলকে গুরুত্ব না দিয়ে কর্মনীতিকে গুরুত্ব দিয়েছেন, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, কান্ট যদি কর্মফলকে গুরুত্ব দিতেন, তাহলে তার মতবাদকে কি বলতাম আমরা? ফিলোলজিক্যাল মোরালিটি বলা হয়। থিওলজিক্যাল বা ফলমুখী নৈতিকতা।
যেহেতু উনি কাকে গুরুত্ব দিচ্ছেন, কর্মনীতিকে, সেই জন্য আমরা ওনাকে ডিওন্টোলজিস্ট বলি। ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এটা একটু ভালো করে বুঝবে, সেটা হচ্ছে কান্ট কি করছেন, ইচ্ছার স্বাধীনতা এবং ইচ্ছার পরাধীনতা, মানে যেটাকে আমরা বলি অটোনমি অফ উইল অ্যান্ড হেটারনমি অফ উইল, এই দুটোর মধ্যে কিন্তু কান্ট পার্থক্য। কেন পার্থক্য করছেন? কান্ট বলছেন যে আমরা যখন কি সদিচ্ছা প্রণোদিত হয়ে কাজ করি, মানে কর্তব্যের জন্য কাজ করি, তখন আমরা স্বাধীন। কিন্তু যখন আমরা সদিচ্ছাবশত কাজ করি না, সদিচ্ছাবশত কাজ না করলে কারণ না কারোর একটা শর্ত মেনে আমরা কাজ করি, আমাদের স্বার্থ মেনে আমরা কাজ করি, তখন আমরা পরাধীন। এই কনসেপ্টটা অনেকেই ভুল করে, যে সদিচ্ছা আছে মানে আমার পেছনে কেউ আছে অতএব আমি পরাধীন। না, যতক্ষণ তুমি সদিচ্ছা প্রণোদিত হয়ে কাজ করছো তুমি স্বাধীন। কিন্তু যখন তুমি মানে কি বলবো, সদিচ্ছা বাদ দিয়ে কাজ করছো, বাইরের লক্ষ্য অর্জনের জন্য কাজ করছো, তখন কি, তখন তুমি বাইরের কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ। এটা যে কেউ হতে পারে। মা বললেন ভালো রেজাল্ট করো, একটা দোকানদার বললেন এই জিনিসটা নাও, তো এই মানে বাইরের যে প্রকোপ, তার দ্বারা তুমি কোনো কাজ করছো, দ্যাটস ওয়াই তুমি হলে পরাধীন, মানে হেটারনমি অফ উইল। কিন্তু যতক্ষণ তুমি সদিচ্ছা দ্বারা কাজ করছো, এখানে একটা কোশ্চেন আছে, সদিচ্ছাও তো একটা জিনিস, আমি সদিচ্ছার কথা মেনে কাজ করছি। সদিচ্ছা কিন্তু আলাদা কোনো জিনিস না, সদিচ্ছা হচ্ছে তোমার অন্তঃসুত, তোমার ভিতর থেকে যেটা আসছে, নট বহিঃসুত। মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা সব বহিঃসুত, এদের কথা শুনে তুমি যখন কোনো কাজ করছো, কোনো মোটিভ চাইছো, দ্যাট ইজ তোমার যে হেটারনমি অফ উইল, তুমি পরাধীন। কিন্তু যখন তুমি তোমার অন্তর বা আমরা যাকে বলি বিবেক, বিবেক কোথায় থাকে? আমাদের বাইরে তো থাকে না, আমাদের মধ্যেই থাকে। তো যেটাকে সদিচ্ছা বলছে সেটাকেই তোমরা বিবেক ধরতে পারো। তো বিবেকের নির্দেশে যখন তুমি কাজ করো তখন কিন্তু তুমি স্বাধীন। এই কনসেপ্টটা বুঝে নেওয়াটা খুব দরকার। তো যখন আমরা সদিচ্ছা প্রণোদিত হয়ে কাজ করি তখন আমরা স্বাধীন, অটোনমি অফ উইল। তো যখন আমরা পারিপার্শ্বিক কোনো চাপে, পারিপার্শ্বিক কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করি, তখন কিন্তু আমরা পরাধীন। এই গেল ফার্স্ট ডে। নেক্সট, নেক্সট যে সূত্রটা অর্থাৎ প্রিন্সিপাল নাম্বার 2, দ্যাট ইজ কর্তব্যই কর্তব্য সাধনের লক্ষ্য, ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি। তো এখানে দেখো প্রথম, যেহেতু আমি তোমাদের 2 নম্বরে কোশ্চেনটা করলাম, কারণ কর্তব্যই লেখা আছে এখানে, কর্তব্য যেহেতু লেখা আছে তো কর্তব্য সরাসরি তো আমাকে ডিওন্টোলজিকে নির্দেশ করে। তো এক্ষেত্রে উনি কি বলছেন, যে সদিচ্ছাকে যদি কর্মনীতি, মানে আমার সদিচ্ছা থেকে আমি কাজ করছি, আর এই সদিচ্ছাই হচ্ছে আমার কর্মনীতি, সদিচ্ছাকে মেনে যদি আমি কাজ করি তাহলে সেই কাজটা আমার ভালোই হবে। মানে সদিচ্ছাই হচ্ছে আমার কাজের নীতি, তুমি কোনো কাজ করছো সেই কাজের নীতিই হচ্ছে সদিচ্ছা, তাহলে আমার কি হবে, সরাসরি কর্তব্যবাদ প্রতিষ্ঠা। আমি কর্তব্যকে কর্তব্য মেনে যদি কাজ করি তাহলে এটা তো কর্তব্যবাদেরই জন্ম দেবে, এটাই উনি বলতে চাইছেন। তো এটা তোমাদের আগেই বললাম যে বিবেকের নির্দেশে কর্তব্যের নির্দেশ, মানে যেটাতে আমরা সাধারণ মানুষ বলি যে আমাদের বিবেক বলল, বিবেকের যে নির্দেশ দ্যাট ইজ আমাদের কর্তব্যের নির্দেশ। সদিচ্ছা প্রণোদিত হয়ে বিবেকের নির্দেশে কর্তব্যের জন্য কর্তব্য সাধনই হচ্ছে নৈতিক কর্ম। কান্টের নৈতিকতা থেকে যখনই কোনো কোশ্চেন আসবে চেষ্টা করবে কর্তব্য কিওয়ার্ডসটাকে মানে নির্দেশ করার। কোশ্চেনের মধ্যে প্রচুর অপশান থাকে, তোমরা কোশ্চেন প্র্যাকটিস করছো প্রচুর, এতদিনে প্রায় 200+ কোশ্চেন তোমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছো। তো চেষ্টা করবে কান্টের দর্শন থেকে কোনো কোশ্চেন এলে কর্তব্য কিওয়ার্ডসটাকে খুঁজে বের করা। কর্তব্য থাকলেই সেটা ম্যাক্সিমাম টাইম ওটা কান্ট হওয়ার কথা, তো কান্ট একমাত্র কর্তব্য নৈতিকতাকে তো হলো, কর্তব্যের জন্য কর্তব্য সাধনই হচ্ছে নৈতিক। ইন্দ্রিয়ানুভূতি, কামনা বাসনা প্রভৃতির দ্বারা প্রভাবিত হয়ে যে লক্ষ্য সিদ্ধির নিমিত্তে যে কর্ম করছো সেখান মানে সেইটা কিন্তু কোনো সার্বত্রিক নিয়ম অনুসরণ করে না। এইটা একটা জিনিসটা খুব ক্লিয়ার করার। কান্ট কিন্তু কর্তব্য মানে
আমি কি বলছি যে যে কোনো মানুষের যে কোনো কর্তব্য হতে পারে। কারোর বাড়িতে হয়তো বৃদ্ধ বাবা মা আছে, সে বলছে বৃদ্ধ বাবা মাকে দেখাই আমার কর্তব্য। কারোর বাড়িতে হয়তো একটা পোষা প্রাণী আছে, সে বলছে পোষা প্রাণীটাকে দেখাই আমার কর্তব্য। তো কর্তব্য যে বিষয়টাকে উনি কিন্তু সার্বত্রিক বলছে, মানে যেটা কর্তব্য সেটা কিন্তু সমাজের সকলের জন্য কর্তব্য, মানে মনুষ্য ভেদে সেটা ভিন্ন নয়। জিনিসটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাচ্ছি। উনি বলছেন যেসব কর্ম আমি কি ইন্দ্রিয়ানুভূতি বা কামনা বাসনার দ্বারা প্রভাবিত হয়ে করি, যেমন একটা ভিক্ষুককে আমি কিছু চাল বা টাকা দান করলাম, এইটা কিন্তু আমি আবেগবশত হয়ে করছি। সেই ভিক্ষুকের প্রতি আমার করুণা হলো, সে করুণাবশত করছে। তো এইখানে কান্ট একটা কথা বলেছেন, তোমরা বই পড়লে অনেকেই জানো, যে ভিক্ষুককে যে ভিক্ষা দিচ্ছি এটা কিন্তু সার্বত্রিক নয়, মানে তুমি চাইলে দিতেও পারো, তুমি চাইলে নাও দিতে পারো। যে ট্রেনে বাসে যে মানে 5, 10, 20 যে ভিক্ষুক ওঠে, সবাইকে কি আমরা দিতে পারি? সবাইকে আমাদের দেওয়ার মতো সামর্থ্য থাকে? আমরা কয়েকজনকে দিই, কয়েকজনকে দিই না। তো এই যে ব্যাপারটা, কয়েকজনকে দিই কয়েকজনকে দিই না, মানে এটা সার্বত্রিক নিয়ম নয়। কিন্তু যেটা সদিচ্ছা প্রণোদিত কর্ম, যেটা কর্তব্য কর্ম, সেটা কিন্তু সার্বত্রিক হবে, মানে ইউনিভার্সাল হবে। বিষয়টাকে কিন্তু উনি বারবার বলেছেন এই সার্বত্রিক হয়ে গেল। এই যে কেননা আবেগ অনুভূতি প্রভৃতি স্থান কাল পাত্রভেদে ভিন্ন ভিন্ন হয়। হয়তো আমরা যেটাকে কর্তব্য কর্ম বলি, স্থান কাল পাত্রভেদে তো ভিন্ন হয়। কোনো ছেলে মেয়ে কি করে, বাবা মার মানে যত্ন করে, আবার কেউ কেউ দেখা যায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কেউ কেউ কি করে, মানে কুকুর বিড়াল প্রাণী ভালোবাসে, আবার কেউ কেউ ভালোবাসে না, তাদের ভালো লাগে না। তো এই জিনিসটা হচ্ছে তার চয়েস, স্থান কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, এটাই কান্ট বোঝাতে চাইছে। কিন্তু নৈতিক নিয়মকে সার্বত্রিক, দ্যাট ইজ ইউনিভার্সাল। অনেক সময় কান্টের নৈতিকতার বৈশিষ্ট্য আসে, সেখানে ইউনিভার্সাল ব্যাপারটা থাকে। তো কান্টের নৈতিকতায় যেটা কর্তব্য কর্ম, দ্যাট ইজ ইউনিভার্সাল বা সার্বত্রিক। ঠিক আছে, চলো নেক্সট। এই যে ভিক্ষুকের যে উদাহরণটা দিলাম তোমাদের, সেটা এখানে অলরেডি রয়েছে। তো কান্টের মতে নৈতিক কাজকে কি হতে হবে? যুক্তিভিত্তিক এবং নিয়ম ভিত্তিক। যুক্তিভিত্তিক এবং নিয়ম ভিত্তিক। তো এক্ষেত্রে উনি একটা উদাহরণ দিয়েছে যে কোনো সেবা সংঘের কোনো সভ্য যখন কোনো প্রার্থীকে কিছু দান করে, কোনো সেবা সংঘ বা স্বেচ্ছাচারী যে দলগুলো থাকে, আমি যখন সেখানে জয়েন করি, তো প্রথমেই আমার মোটিভ থাকে কি, যে আমি সমাজের হয়ে কাজ করব। সেখানে কিন্তু ধনী দরিদ্র মানে আর যাই হোক, প্রতিবন্ধী ভালো মানুষ কোনো কিছু কিন্তু যায় আসে না। আমি যখন স্বেচ্ছাসেবী সংস্থায় আমার কাজকে যখন দেওয়ার জন্য ভাবছি যে আমি স্বেচ্ছাসেবী হয়ে কাজ করব, তখন আমার কিন্তু উদ্দেশ্যই থাকে এটা। এক মিনিট। তো এই যে উদ্দেশ্যের ব্যাপারটা, যে একটা স্বেচ্ছাসেবী কর্মী বা একটা পুলিশ কর্মী বা আমাদের যদি দেশের জওয়ানদের কথা বলি, যারা বিএসএফ রয়েছেন, যারা দেশকে রক্ষা করছেন, তো সেক্ষেত্রে কি এটাকে তারা তাদের কর্তব্য হিসাবে ভেবেছেন। আর কর্তব্য হিসেবে ভেবে যদি আমরা কোনো কাজ করি, তো সেটা অবশ্যই সদিচ্ছা প্রণোদিত কাজ। এই উদাহরণটা এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে যে সেবা সঙ্গে কোনো সভ্য যখন কোনো প্রার্থীকে দান করেন, তো আবেগের দ্বারা পরিচালিত, এই পয়েন্টটা মাথায় রাখবে যে আবেগের দ্বারা চালিত না হয়ে বিচার বুদ্ধিকে আশ্রয় করে কাজ করেন। একটা বিএসএফ জওয়ান যখন দেশকে রক্ষা করে, তখন কি সে আবেগের জন্য রক্ষা করে, নাকি সে তার বিচার বুদ্ধি দিয়ে রক্ষা করে? সে যখন শপথ নেয় দেশকে রক্ষা করার, তখন তো অবশ্যই তার বিচার বুদ্ধি দিয়ে, যে আমি এই কাজে এসেছি, আমি চেষ্টা করব আমার এই কাজে আমার সর্বোচ্চ দেওয়ার, দ্যাট ইজ বিচার বুদ্ধি। আবেগের জন্য নয়। আমরা কোনো ভিক্ষুককে দেখে আবেগতাড়িত হয়ে তাকে দিয়ে দিচ্ছি,
বয়স্ক মানুষ বা তার হয়তো তিনি প্রতিবন্ধী, তো এইটা হচ্ছে আবেগবশত। কিন্তু আমি যখন নিজের কর্তব্য কর্মকে করি তখন কিন্তু আবেগ নয় সেটা, তখন সেটা বিচার বুদ্ধি। এই ডিফারেন্সটা বুঝতে পারলে কান্টের নীতি দর্শন ক্লিয়ার হয়ে যাবে। তো ওই সংঘের দান সংক্রান্ত নিয়মকে অনুসরণ করে দান করে অথবা দান করা থেকে বিরত থাকে, যে এটা নিয়ম, এটা কর্তব্য, তাই আমি করছি, এখানে আবেগের কোনো জায়গা নেই। তো এটাই হচ্ছে আমার কর্তব্যের জন্য কর্তব্য, অর্থাৎ ডিউটি ফর দ্য শেক অফ ডিউটি। কারো কোনো কোশ্চেন আছে? দুটো প্রিন্সিপাল কিন্তু অলরেডি হয়ে গেছে, কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? বোঝা যাচ্ছে কথা আমার? হ্যাঁ ম্যাম। বাকিরা কারো কোনো সারা শব্দ নেই? বোঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু করতে পারো, আজকে অনেকে জয়েন করেছো, কারোর কোশ্চেন আছে কিছু? দেখো, পড়তে গিয়ে কিন্তু আমরা অনেকে অনেক রকম কনফিউশন পাই, তোমরা চাইলে কিন্তু সেগুলো ক্লাসে বলতেই পারো, বাকিরা রয়েছে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। আছে কারো কোনো কোশ্চেন? চলো নেক্সট। তো দুটো প্রিন্সিপাল আমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এই নিঃশর্ত অনুজ্ঞা কান্টের কিন্তু বিরাট বড় একটা টপিক। আজকে গোটা টপিক শেষ করতে পারবো না, আজকে তোমাদের বেসিকটা বলে দেবো। এই ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের আবার তিনটে ভাগ আছে, মানে ভাগ না বলা যায়, তিনটে সূত্র আছে। মানে পড়ছো তোমরা তিনটে সূত্র কান্টের নৈতিকতার, কিন্তু এই ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের আবার তিনটে রূপ আছে। সেটা তোমাদের কালকের ক্লাসে করাবো, আজকে করাবো না। আজকে বেসিক জিনিসটা বলে দিচ্ছে, হোয়াট ইজ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তো এই যে আগের দুটো সূত্র বোঝাতে গিয়ে তোমাদের বারবার বলছি যে বিবেকের নির্দেশ, বিবেকের নির্দেশ, যে বিবেকের নির্দেশে কাজ করো, কর্তব্যের নির্দেশে কাজ করো। স্বভাবত মনে প্রশ্ন জাগে যে বিবেকের নির্দেশটা কি? এই যে ম্যাম বিবেকের নির্দেশের কথা বলছেন, তো বিবেকের নির্দেশটা কেমন হওয়া উচিত? কান্ট বলছেন বিবেকের নির্দেশ হচ্ছে একটা নিঃশর্ত। এই যে এতক্ষণ ধরে আমরা পড়লাম বিবেকের নির্দেশ, এইটা কি? সেইটা হচ্ছে একটা নিঃশর্ত অনুজ্ঞা, দ্যাট ইজ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। কিভাবে? আমাদের ব্যবহারিক বিচার বুদ্ধি বা প্রজ্ঞা থেকে, অর্থাৎ বিবেক থেকে নির্গত হয়, মানে যেটা আমাদের প্র্যাকটিক্যাল রিজন থেকে নির্গত হয়। এইখানে অনেকে কনফিউশন তৈরি হয়, আমারও হয়েছিল, যেটা হচ্ছে পিওর রিজন আর প্র্যাকটিক্যাল রিজনের মধ্যে। দেখো, যখন প্রথমে শুনি কথাটা পিওর রিজন একদিকে, প্র্যাকটিক্যাল রিজন একদিকে, যদি তোমাদের জিজ্ঞেস করি কোনটা বেশি উৎকৃষ্ট, তোমরা বলে পিওর রিজনটা, কারণ নামটা শুনেই মনে হচ্ছে ওইটা বেশি স্পেশাল, তো ওইটাই নৈতিকতাতে যাবে। একেবারেই না, নৈতিকতাতে কিন্তু প্র্যাকটিক্যাল রিজন যাবে, নট পিওর রিজন। আমরা একদম ক্লাসের প্রথমেই পড়লাম সেটা, যে পিওর রিজন যায় আমাদের এপিস্টিমোলজি আর মেটাফিজিক্সে, আর প্র্যাকটিক্যাল রিজন যায় আমাদের এথিক্সে। ঠিক আছে? তো যেটা আমাদের বিচার বুদ্ধি বা প্রজ্ঞা, অর্থাৎ প্র্যাকটিক্যাল রিজন থেকে নির্গত হয়, আমাদের অন্তর থেকে নির্গত হয় বলে নিয়মটিকে আমরা সরাসরি জানতে পারি, অর্থাৎ সাক্ষাৎ প্রতীতি লব্ধ, ইনটিউটিভ, সাক্ষাৎ প্রতীতি লব্ধ। চলো, ব্যবহারিক প্রজ্ঞালব্ধ হওয়ায় নিয়মটি পরত সাধ্য বা যেটাকে আমরা বলি কি অভিজ্ঞতালব্ধ বা ইম্পিরিক্যাল নয়। ইম্পর্টেন্ট, যে ব্যবহারিক বুদ্ধি থেকে আসছে বলে ওটা কি অভিজ্ঞতালব্ধ? না, ওটা অভিজ্ঞতালব্ধ নয়, ওটা হচ্ছে পূর্বত সিদ্ধ এবং বিশুদ্ধ বুদ্ধিলব্ধ, এটাকে আমরা বলি এ প্রায়োরাই। কান্টের দর্শনাতে আমরা পাই না পূর্বত সিদ্ধ, পরত সাধ্য, সংশ্লেষক, বিশ্লেষক। তো এই বিষয়টাকে উনি বলছেন যে এই যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের কথা আলোচনা করছি, এইটা হচ্ছে এ প্রায়োরাই, অর্থাৎ পূর্বত সিদ্ধ। এটাকে তুমি তোমার ইন্দ্রিয় দিয়ে বিবেচনা করে দেখার কিন্তু কোনো দরকার নেই, পুরো বৈশিষ্ট্য হিসেবে পড়তে পারো। আচ্ছা, এবার যেহেতু আদেশের কথায় আসছি, বিবেকের নির্দেশ পড়তে গিয়ে আমরা বললাম যে বিবেকের নির্দেশ হচ্ছে কোনটা, যেটা হচ্ছে নিঃশর্ত আদেশ। ঠিক আছে? এই নিঃশর্ত আদেশকে বোঝাতে গিয়ে কান্ট আবার তিনটে আদেশের কথা বলেছে। কি কি? একটা হচ্ছে শর্তাধীন আদেশ, দ্যাট ইজ হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ।
সেকেন্ড হচ্ছে বাস্তব আদেশ, দ্যাট ইজ অ্যাজর্টিক্যাল ইম্পারেটিভ। লাস্ট হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। কান্ট ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের কথা বলেছে বলে যে শুধু এখান থেকে কোশ্চেন আসে তা না, হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ থেকেও কিন্তু কম বেশি কোশ্চেন। দেখে নি চলো দুটো জিনিস। আচ্ছা, তো ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ। ঠিক আছে, কি বলছে যে এক বিশেষ শ্রেণীর মানুষকে বিশেষ কোনো ফল লাভের জন্য বাধ্য করে, সকলকে নয়। সকলকে নয়। আচ্ছা, এটা যদি বলতো সকলকে করা হয় তাহলে কি বলতে, যদি এটা ইউনিভার্সাল হতো? যদি এটা ইউনিভার্সাল হতো তাহলে আমরা এটাকে কি বলতাম? মানে কি বলতাম মানে বুঝলাম না। এই যে এখানে লিখেছে যদি পয়েন্টটা যে সকলকে নয়, আমি তোমাকে একটা কথা সক- বললাম যে এমন নিয়ম যেটা সকলকে, সকলে মানবে, বলো। তো সকলকে হলে তাহলে সেটা বাস্তব মানে আদেশের ক্ষেত্রে পড়ে যেত। না, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ বা সদিচ্ছার মধ্যে চলে যেত, কারণ সদিচ্ছা পড়তে গিয়ে আমরা দেখলাম যে ইউনিভার্সাল বা সার্বত্রিক, না এই ভাষাটা আমরা পেলাম। তো যদি এটা বাকি ওপরের গুলো বাদ দাও, এগুলো পড়তে হবে না, যদি এইখানে থাকতো যে সকলের জন্য বা সার্বত্রিক বা ইউনিভার্সাল, তাহলে কিন্তু চলে যেত আমাদের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। ঠিক আছে, তো আমরা এখন পড়ছি হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ। তো এইটা কি বলছে যে কোনো বিশেষ শ্রেণীর মানুষকে বিশেষ কোনো ফল লাভের জন্য পালন করতে হয়, সবাইকে না। ঠিক আছে, যেমন স্থাপত্য বিদ্যার নিয়ম, ল অফ আর্কিটেকচার, যেমন তর্কবিদ্যার নিয়ম, লজ অফ ফর্মাল লজিক, এগুলো হচ্ছে আমরা কি বলছে রাষ্ট্রের নিয়ম, আমাদের স্টেটের যে রুল থাকে, এগুলো সব শর্তাধীন আদেশ। এগুলো সবাইকে সমানভাবে মানতে হবে এমন না। তুমি লজিক করছো, তোমার লজিকে কি নিয়ম লাগবে সেটা তুমিই জানো, তুমি সেই নিয়মে গিয়ে লজিকটাকে মেলালে। এমন হতে পারে তুমি যে নিয়মটা অ্যাপ্লাই করছো আমি সেটা করলাম না, হতেই পারে। আমরা 90 রুলসের ক্ষেত্রে দেখি কেউ হয়তো অনেক বড় করে ফেলে, কেউ ছোট্ট অবস্থায় মিলিয়ে দেয়, হতেই পারে। তো এই জিনিসটা কি সকলের ক্ষেত্রে সমান নয়, তাই বলতে চাই। নিয়ম ভঙ্গের অপরাধে যদি কেউ শাস্তি পেতে না চায় তাহলে সে রাষ্ট্রের নিয়ম মান্য করতে বাধ্য থাকে। মানে এইখানে না, এখানে অনেক কোশ্চেন আসে দেখবে যে যদি তাহলে, আমরা লজিকে এটা করে থাকি, যদি তাহলে দিয়ে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ কিন্তু যুক্ত থাকে, যে যদি তুমি শাস্তি পেতে না চাও তাহলে তুমি নিয়ম মানবে। মানে এই ধরনের জিনিস দিয়ে এটা থাকে, কিন্তু আমাদের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের ক্ষেত্রে যদি তাহলে কোনো গল্পই নেই, মানে এটা তো অন্তঃসূত, এখানে আমি কোনো নিয়ম নিষ্ঠা কোনো কিছুই দরকার নেই, এটা সার্বত্রিক তোমার অন্তঃসূত। তো এটা হচ্ছে হাইপোথেটিক্যাল। দেখো এখানে উদাহরণটা দিয়ে দিচ্ছে, যদি তুমি শাস্তি পেতে না চাও তাহলে তুমি নিয়ম মান্য করো। তাহলে হাইপোথেটিক্যাল পড়ে নিলাম। এইবার আমরা পড়ছি অ্যাজার্টিক্যাল অর্থাৎ বাস্তব আদেশ। এখানে কি বলছে যে সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও তা সর্বজন কাম্য ফল লাভের জন্য নয়। বলছে সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু সবাই যে সেম ফল লাভের জন্য চাইছে তা কিন্তু নয়। এটা হচ্ছে আমাদের বাস্তব আদেশ। কি বলছে দেখো, মানুষ মাত্রই সুখ পেতে চায়। আমরা লজিকে প্রচুর করি এটা, তর্কবিদ্যা সম্মত রূপে আমরা কিন্তু এটাকে মানে ইয়ে করি। হ্যাঁ বলো। বলছি ওটা সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও তা কোনো সর্বজন কাম্য ফল লাভের জন্য নয়, নাকি সর্বজন কাম্য ফল লাভের জন্য ব্যবহৃত হয়? আপনি নয় বললেন, এখানে কিন্তু সবার জন্য ব্যবহৃত হয় এমন বোঝাচ্ছে লেখাটায়। কি করে বোঝাচ্ছে বলো? হ্যাঁ, মানে এখানে সবার জন্য হচ্ছে, তো মানে সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও তা সর্বজন কাম্য। সর্বজন বলতে মানে যাদের যাদের মানে সবাই, মানে আমরা যে সুখ বা লাভ করি না কেন, ফল লাভের জন্য সেই জিনিসটাই কাম্য। মানে অর্থাৎ দেখো যারাই জিনিসটা সেটা, বলো, শেষ করো, তোমার কথা শেষ করো, তারপর আমি বলছি। হ্যাঁ, যারা মানে সেটা মানে যেটাই পছন্দ করবে না কেন সবার কিন্তু উপকারিতা পাবে, এ কথাটার মানে এটাই তো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, অরূপ কি বলছিলে আর একবার বলো।
বলছি, আপনি বললেন যে সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও তা কোনো সর্বজন কাম্য ফল লাভের জন্য নয়। আপনি একটা এখানে আর কি বাস্তব আদেশের এখানে একটা নয় লাস্টে বললেন আর কি, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় বললেন। হুম কিন্তু হুম। এখানে দেখা যাচ্ছে যে লেখাটাই আছে যে সর্বজন কাম্য ফল লাভের জন্য আর কি, এখানে নয়টা নেই শুধু বলছি। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, ফার্স্ট যে লাইনটা আছে যে সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও তা সর্বজন কাম্য ফল লাভের জন্য, আচ্ছা নয় বলেছি সেটা তোমরা বলছো তাই তো? মানে আমি হ্যাঁ সেন্টেন্সটা হ্যাঁ করতে আমি গিয়ে বলছি। লাস্টে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আমি এখানে ভুল করে নয় ব্যাপারটা বলে দিয়েছি, এখানে নয়টা কিন্তু নেই। হ্যাঁ, আমার কথাটা বুঝতে এতটা সময় লেগে গেল। তো বাস্তব আদেশের ক্ষেত্রে কি বলছে যে সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও তা সর্বজন মানে কাম্য ফল লাভের জন্য, মানে যেটাকে আমরা ক্লাসের প্রথমে বলছিলাম টেলিওলজির যে বিষয়টা, মানে ফল লাভের জন্যই মানুষ আদেশটা পালন করছে। যেমন যদি বলি যে সব মানুষ সুখ পেতে চায়, কাজেই সুখ যদি লাভ করতে হয় তাহলে অবশ্যই একটা সুখ সূত্র লাগবে। সুখ সূত্র বলে যদি কিছু থাকে তাহলে সেই নিয়মকে সব মানুষ অনুসরণ, কেন অনুসরণ করবে? কারণ সব মানুষ চাইবে আমার সুখ আসুক, মানে ফল লাভের জন্য। এই বাস্তব আদেশটা এটাই বলছে যে এই বাস্তব আদেশটা মানুষ মানবে কারণ তারা ফলের আশা করবে, মানে টেলিওলজি, যে আমি সুখ সূত্রকে মানবো, যে এই জিনিসগুলো যদি আমি করি তাহলে আমি সুখ পাবো। ভালো করে পড়াশোনা করলাম, চাকরি বাকরি হলো, ভালো টাকা পয়সা রোজগার করলাম, আমি সুখের জন্য। তো আমার এখানে কিন্তু কর্তব্য বলে কিছু নেই, আমার মেইন মোটিভই হচ্ছে সুখ। আমি এই জিনিসগুলো মান্য করছি কারণ আমার সুখ লাগবে। এখানে এই জিনিসটাই বলতে চাইছি। এখানে সুখ সূত্রটি ফলমুখী, তোমাদের এখনই বললাম যে কান্টের মতে, এবার এবার কান্টের মতে আসছে, কান্টের মতে ফলমুখী কোনো নিয়মই সর্বজন আদৃত হতে পারে না। এই পোর্শনটা একটু ভালো করে বুঝবে। কান্ট বলছেন যে বাস্তব যে আদেশ যেখানে ফলাফল যুক্ত আছে, মানে সকাম কর্ম, ভারতীয় দর্শনের ভাষায় যদি সকাম কর্ম বলি, তো কান্ট বলছেন ঠিক আছে কর্মটা আমাদের বাস্তব জীবনের জন্য দরকার, কিন্তু এই জিনিসটা সর্বজন আদৃত হতে পারে না, মানে ইউনিভার্সাল হতে পারে না। কেন হতে পারে না? এই জিনিসটা একটু দেখো, যে যখনই আমি বলছি যে সব মানুষ সুখ পেতে চায়, সব মানুষ সুখ পেতে চায়, কিন্তু পৃথিবী খুঁজে দেখো এমনও কিছু মানুষ অবশ্যই থাকবে যে হয়তো নিজের জীবনে মানে দুঃখে শোকে জর্জরিত, তার আর বাঁচার কোনো ইচ্ছেই নেই। হাসপাতালে যাও, বড় বড় যে মানে ডিপ্রেশন রিলিফ সেন্টারগুলো যাও, ওখানে মানুষকে মানে বাঁচার আর কোনো ইচ্ছেই নেই, সুখ টাকা পয়সা ভালো খাবার যাই দাও তারা সুখ দরকারই নেই, এই একটা পজিশনে যখন মানুষ যায় তারাও তো মানুষ, কিন্তু সে আর সুখ চাইছে না। তো এইটাই কান্টের মেইন বক্তব্য, যে সুখটাকে মানুষ লাভ করার জন্য কোনো সূত্রকে মানছে, ভালো পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, কিন্তু এই জিনিসটাই আবার কেউ কেউ মানছে না। আর এইখানে কান্ট যে কথাটা বলেছিলেন যে ইউনিভার্সাল, এইখানে কান্ট যে কথাটা বলেছিলেন যে ইউনিভার্সালের যে বিষয়, যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ ইউনিভার্সাল, কিন্তু বাকি যে দুটো আমরা এখনই বললাম, একটা হচ্ছে বাস্তব আদেশ আর একটা হচ্ছে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ, দুটোর ক্ষেত্রে কিন্তু দেখো ব্যতিক্রম হচ্ছে, দুটোই কিন্তু ইউনিভার্সাল নয়। বোঝাতে পারলাম জিনিসটা? যে সুখ লাভের যে বিষয়টা উদাহরণ দিচ্ছি, সুখ সূত্র অনুসরণ করে আমি সুখ লাভ করছি, কিন্তু এই সেম সুখ লাভটা কিন্তু সব মানুষের লক্ষ্য না। কেউ কেউ এমনও আছে যে সুখ চায় না, সে তার জীবন থেকে মুক্তি চায়, সুখ আর তার চায় না, হতেই পারে, ব্যতিক্রম থাকতেই পারে। তো এইটা হচ্ছে মেন বিষয়, বোঝা গেল? না, বোঝা গেল। কারোর কোনো কোশ্চেন? দিলওয়ার হোসেন বোঝা গেছে? হুম। আর অনুপম, অনুপম মল্লিক, হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। ক্লাসে আর তোমার কোনো সারা শব্দই পাই না, ক্লাসে থাকো না, অনেকদিন পরে দেখছি ক্লাসে। বাকি দিদিরা বোঝা গেছে?
কোশ্চেন থাকলে বলতে পারো। 3টে সূত্র কিন্তু হয়ে গেল আমাদের। আর এই ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভে যে 3টে রূপ আছে এটা কিন্তু কালকের ক্লাসে করব। যদি বোঝা গিয়ে থাকে বলো, তাহলে কোশ্চেনের দিকে যাব। ক্লিয়ার এইটুকু? কোশ্চেনের দিকে যাব তাহলে। হ্যাঁ হ্যাঁ চলুন। ওকে, চল লেটস গো। ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 1 মিনিট একটুখানি সময় নিচ্ছি। অপশন ডি, সদিচ্ছার সূত্র। আচ্ছা, একটা আনসার পেয়েছে সদিচ্ছা, আর বাকিরা? ম্যাম ডি। হ্যাঁ বলো। ডি অপশন। সদিচ্ছা সূত্র ডি। ডি। নৈতিকতা হচ্ছে এমন একটি নিয়ম যা সর্বজনীন আইন হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত। এই ধারণাটি নিচের কোন সূত্রের সাথে সম্পর্কিত? একটু ভেবে বলো। অন্য কিছু কি হতে পারে? ভেবে মানে তাহলে সর্বজনীনতার সূত্র, তো সর্বজনীনতা তো আমরা এটা তো সূত্র পড়িনি, বা সর্বজনীনতা তার মধ্যে পড়ে সদিচ্ছার মধ্যে, মানে সদিচ্ছা মানে কোনো কাজ সবা মানে আমি নিজে করলাম সৎ হিসেবে বাড়ি। আচ্ছা, আর কারো কোনো মত? অন্য কারোর কোনো কিছু মনে হচ্ছে? চলো। যদি ডিটা না হয় তাহলে ওই সিটা হবে, তাছাড়া সি আর ডি এর মধ্যে হবে। দেখো জিনিসটা বলি, সদিচ্ছা কিন্তু কোনো সূত্র না। সদিচ্ছা কি কোনো সূত্র? একটু ভেবে বলো, সদিচ্ছা তো নিজে একটা অন্তঃসূত বিষয়, এটা সূত্র কি করে হবে? সদিচ্ছাকে কি আমরা কোনো সূত্র বলতে পারি? এক্স্যাক্টলি একটুখানি ভেবে বলো, সদিচ্ছা অ্যাপ্রোপ্রিয়েটলি কি প্রিন্সিপাল বলা যায়? মানে আমরা ল অফ ইউনিভার্সালিটি, অর্থাৎ সর্বজনীনতার সূত্র। লজিকের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউনিভার্সালিটির সূত্র পাই, তাই তো? লজিকে সার্বজনীনতার সূত্র, কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। এই দেখো, নৈতিকতা হচ্ছে এমন একটি নিয়ম যা সর্বজনীন আইন হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত। এটা কিন্তু সরাসরি আমার ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের কথা বলছি। আর ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ মানেই হচ্ছে সেটা সবার ক্ষেত্রে সেম, সার্বজনীন, ইউনিভার্সাল। এই জন্য বারবার ক্লাসে তোমাদেরকে আমি ইউনিভার্সালের কথাটা বলছিলাম, যে এমন একটা কর্মনীতি যেটা কি সার্বজনীন হবে। বোঝা গেল জিনিসটা, যে সার্বজনীন আইন হিসাবে গ্রহণযোগ্য হবে, সদিচ্ছা নয়। সদিচ্ছা তোমার অন্তঃসূত, এটার জন্য আবার আইন কিসের দরকার? কিন্তু সার্বজনীন যেটা, এটা সবার মধ্যে কিন্তু সমানভাবে বিদ্যমান। আচ্ছা আচ্ছা হ্যাঁ অপশন সি। ঠিক, এবার উত্তরটা আমার মিললো। কেন এই যে আইনের কথা বলা হয়েছে, আইন মানে একটা নিয়ম, আর সদিচ্ছা মানে সেখানে কোনো নিয়ম নেই, আমার নিজের যেটা ঠিক ইচ্ছা সৎ সেটাই করা উচিত। হ্যাঁ একেবারেই তাই, সার্বজনীনতার নিয়ম। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।
কিওয়ার্ডস কিন্তু দেওয়া আছে আনসারের মধ্যে, এই জন্য হ্যাঁ। বারবার ক্লাসে বলি। হ্যাঁ বলো। ম্যাম বি হবে। অপশন বি। বাকিরা? অপশন ডি না অপশন, হবে। হ্যাঁ বলো বলো। আপনি ওখানে একটু পড়ালেন কি ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভে মানে যদি এবং তবে দিয়ে মানে হাইপোথেটিক্যালি শুরু হয় তো এটা হবে না। হ্যাঁ অবশ্যই। অপশন বি। সততার অনুশীলন করো কারণ তা কর্তব্যমুখী বা কর্তব্যের জন্য। হ্যাঁ, কিওয়ার্ডস পেলাম, কর্তব্য। ক্লাসে প্রথম থেকে এসে ডিওন্টোলজি ডিওন্টোলজি করে চিল্লাচ্ছি, ডিওন্টোলজি কর্তব্য, কিওয়ার্ডস পেলে এর মধ্যে? অবশ্যই ও যেটা বললো, যদি তুমি সুখী হতে চাও সততা অবলম্বন করো, এটা হচ্ছে আমাদের হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ। HI। সফল হতে চাইলে কঠোর পরিশ্রম করো, এইটা কি বলো, তোমরাই বলো। সফল হতে চাইলে পরিশ্রম করো। এটাও তো হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ। তাই একটু ভাবো জিনিসটা। সফল হতে চাইলে পরিশ্রম করো, হ্যাঁ এটাকে যদি তবে দিয়ে প্রকাশ করা যায় ঠিক আছে, কিন্তু এটাকে যদি সুখের নিয়মের মতো বলি যে সফল হতে চাইলে পরিশ্রম করো, তো এটা তো হবে বাস্তব 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 আদেশ। বাস্তব আদেশ। কেন বলছি দেখো, মানে বাস্তব কথা, আমরা যদি বাস্তবে দাঁড়িয়ে দেখি সবাই কি পরিশ্রম করেই সফল হচ্ছে? দেখো বাস্তবে চারদিকে তাকিয়ে ইউটিউবে ফেসবুকে নেচে কুদে মানুষ কিন্তু সফল হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে সফল বলি, আসলে সেলফি নিয়ে ছবি তুলছি। এই কত কত দেখবে সমাজে ঘুরে বেড়ায়, এর ওর সম্পত্তি টাকা পয়সা নিয়ে সফল হচ্ছে। কাজেই সফল হওয়ার ক্ষেত্রে কিন্তু একমাত্র এটাই নয় যে কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম না করেও কিন্তু সফল হচ্ছে, মানে বাস্তব আদেশের মতো। সুখ সবাই চাইছে কিন্তু কেউ কেউ কিন্তু সুখ চাইছেও না, ঠিক আছে ব্যাপারটা। আর তারপরে তো আমরা পাচ্ছি যদি তবে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সততার অনুশীলন করো কারণ তা কর্তব্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। অপশন সি। নীতিগত কর্মের কারণে কর্ম করা। অপশন সি। বাকিরা? সি। সি। চলো দেখি, কান্টের মতে কোনটি কর্তব্যের প্রতি শ্রদ্ধা অর্থাৎ রেসপেক্ট ফর ডিউটি বা ডিগনিটি ফর ডিউটি যাই বলো না কেন পরিচায়ক? ফার্স্ট বলছে আবেগের দ্বারা, আবেগের দ্বারা তো নয়, কারণ একটু আগেই তো বলছিলাম ওই ভিক্ষুককে দান করার যে ব্যাপারটা। ফলের প্রতি প্রত্যাশা, এটা তো নয়। আচ্ছা, ফলের প্রতি প্রত্যাশা থেকে কর্ম কোন ধরনের কর্ম, মানে কোন ধরনের নীতিকে দর্শায়? ক্লাসে বলেছি, তাড়াতাড়ি বলো। ফলের প্রত্যাশা থেকে কর্ম টেলিওলজিক্যাল মোরালিটি। টেলিওলজিক্যাল মরালিটি। ভেরি গুড, দ্যাট ইজ টেলিওলজিক্যাল মরালিটি। নীতিগত কারণে কর্ম করা, এটা হচ্ছে আমাদের কর্তব্যের প্রতি। নীতিগত কারণে তোমার কর্তব্যকে দেখে, তোমার নৈতিকতাকে দেখে তুমি কর্ম করছো, দ্যাট ইজ রেসপেক্ট ফর ডিউটি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট। অপশন ডি। বাকিটা দেখো কোশ্চেনটা, কোনো সমস্যা নেই। ডি অপশন। অপশন ডি। ই শর্ত সাপেক্ষ এবং নৈতিকতা। শর্ত সাপেক্ষ? অপশন ডি হবে। হ্যাঁ না, শর্ত কোথায় বললো শর্ত সাপেক্ষ? চলো, কোনটি কান্টের নীতি কর্তব্যবাদ? শর্ত নিরপেক্ষ ভেবেছিলাম, এটা আচ্ছা, ভাবো না। ঠিক আছে, নীতি কর্তব্যবাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্য।
আপেক্ষিকতা তো হবেই না। কেন হবে না? কারণ আপেক্ষিকতা হচ্ছে আমাদের ওই জৈন দর্শনের নয়ের মতো, কখনো সত্য কখনো মিথ্যা, এটা তো হবেই না। আনুগত্যও তো হবেই না, এটাও সেই আবেগ থেকে আসছে, আবেগ থেকে তুমি কারোর প্রতি অনুগত থাকছো, হবে না। শর্ত সাপেক্ষ নৈতিকতা তো হবেই না। কেন হবে না? হবে না কারণ ম্যাম এটা হাইপোথেটিক্যাল, শর্তের সাপেক্ষ। তাহলে কি হবে? নিরপেক্ষতা মানে ক্যাটাগরিক্যাল, সার্বজনীনতা মানে হচ্ছে ইউনিভার্সাল। হলো? ঠিক আছে অরূপ, বোঝা গেছে জিনিসটা? অপশন ডি হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেন। বি, কর্মকারীর উদ্দেশ্য। বাকিরা পড়ো কোশ্চেনটা। বি বি। কান্টের মতে নৈতিকতা বিচার করতে হলে প্রধানত কিসের দিকে তাকাতে হবে? ক্লাসে এসেই বলে দিয়েছি, যেখানে উদ্দেশ্য থাকবে সেদিকে তাকাবে। যেখানে উদ্দেশ্য আছে, যেখানে মোটিভ আছে সেদিকে তাকাবে। সেদিকেই তাকিয়েছি ম্যাম, অপশন বি, কর্মচারীর উদ্দেশ্য। কর্মের ফলাফল হলে কি হতো? বারবার জিজ্ঞেস করছি একই কোশ্চেন। ওটাই টেলিওলজিক্যাল মোরালিটি। বারবার জিজ্ঞেস করছে এই জন্য যাতে দুটোর মধ্যে পার্থক্য করতে পারো। এই সরি, টেলিওলজিক্যাল। যদি এটা হতো তাহলে সেটা যেত আমার টেলিওলজিক্যাল। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কর্মচারীর উদ্দেশ্য, কি উদ্দেশ্যে সে কাজটা করেছে, ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। অপশন সি। এটা অনেকটা আগের কোশ্চেনটার মতনই। অপশন সি, অপশন সি। সর্বজনীন নৈতিকতা উপাদান। হ্যাঁ, এটা নিয়ে আর বেশি বললাম না, অনেকটা আগের কোশ্চেনটার মতনই সেম। আসলে কি হয়, পরপর বিভিন্ন পেপারে একই ধরনের কোশ্চেন থাকে, তখন যেটা তোমাদের জন্য পাই তুলে নিয়ে চলে আসি, যার জন্য একই রকম কোশ্চেন হয়ে যায়। চলো। অপশন সি, যে নিজের ইচ্ছাকে নৈতিক আইনের সঙ্গে সামঞ্জস্য করে। আচ্ছা, বাকিরা প্রত্যেকে দেখো কোশ্চেন, কোনো সমস্যা নেই, সময় নাও। কান্ট কাকে স্বায়ত্তশাসিত নৈতিক ব্যক্তি মনে করে? ভালো করে পড়ো, পড়ে আনসার। একটা আনসার পেয়েছি, বাকিরা? বাকিরা একটা আনসার পেয়েছি, সাতের আনসারটা সে কি মনে হবে? হচ্ছে। অপশন সি। যখনই প্রশ্ন আসছে স্বায়ত্ত শাসনে, স্বায়ত্ত মানে হচ্ছে নিজের যে শাসন, তো নিজের ইচ্ছাকে নৈতিক আইনের সাথে সামঞ্জস্য, যেটা নৈতিকতায় বলে, যেটা কর্তব্যের জন্য বলে, তো সেই আইনের সাথে আমি সামঞ্জস্য করে কাজ করব, দ্যাট ইজ আমার স্বায়ত্ত শাসন। চলো নেক্সট কোশ্চেন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। কালকের ক্লাসে তোমাদের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের যে তিনটে রূপ আছে সেটা করাবো। কালকে ক্লাসটা কিন্তু একটু আগে রাখবো, যে 3টে থেকে আমার আবার নেটের ক্লাস আছে। অপশন সি, শাসন। আর বাকিরা? সি অপশন। সি, নৈতিক আইন নিজেই ইচ্ছার নিয়ন্ত্রক। এটা নৈতিক আইন, সেটাই হচ্ছে আমার ইচ্ছের নিয়ন্ত্রক। এটি কিসের নিদর্শন? একটা জিনিস মনে রাখবে, কান্টের দর্শনে আমরা বারবার এই অটোনমি ভাষাটা পাই। স্বায়ত্ত শাসন যদি মনে কারণ না থাকে তো অটোনমি দিয়ে মেলানোর চেষ্টা করি। অটোনমি, স্বশাসন বা অটোনমি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, এর কোশ্চেনটাই কি স্বশাসন ছিল না স্বায়ত্ত শাসন ছিল?
আয়ত্ত শাসন। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, স্বশাসন বা অটোনমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চলো তোমাদের প্রিয় স্টেটমেন্ট কোশ্চেন। কালকের ক্লাসটা কিন্তু একটা থেকে নেব, হ্যাঁ? আচ্ছা, স্টেটমেন্ট ওয়ান হচ্ছে সত্য, আর কান্টের নৈতিক তত্ত্ব অনুসারে অপশন বি। অপশন বি। বাকিরা? হুম, এটা এটা মনে হচ্ছে মিথ্যা বলা যাবে না, ঠিক। স্টেটমেন্ট টু মিথ্যা, ইয়ে সত্য স্টেটমেন্ট, আর অপশন বি। স্টেটমেন্ট টু মিথ্যা। আর আর কেউ? আর কোনো আনসার? দুটো আনসার পেয়েছি। অপশন বি। অপশন বি। চলো, ফার্স্ট স্টেটমেন্ট কি বলছে? ফার্স্ট বলছে সদিচ্ছা কান্টের মতে একমাত্র নিঃশর্ত ভালো জিনিস। একদম ফার্স্ট লাইনে আমরা পেয়েছি। সেকেন্ড কি বলছে? কান্টের নৈতিক তত্ত্ব অনুসারে মিথ্যা বলা কখনো কখনো ন্যায়সঙ্গত হতে পারে। কান্ট তো কখনো কখনো দিকে জানিনি, কান্ট তো সবসময় ইউনিভার্সালের দিকে গেছে। যেটা আমি মানবো সেটা সার্বত্রিক হবে, সেটাই নৈতিক হবে। এখানে কখনো কখনো কিছু কিছু কোনো গল্প নেই। ঠিক আছে, তাহলে আমার স্টেটমেন্ট ওয়ান সত্য, স্টেটমেন্ট টু হচ্ছে মিথ্যা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বি, ব্যক্তি ইচ্ছাকে নিয়ন্ত্রিত করে। একটা আনসার পেয়েছি অপশন বি। আর ওটাই হচ্ছে। অপশন বি। চলো দেখি। কোশ্চেন বলছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ কিভাবে অটোনোমাস উইলের সঙ্গে যুক্ত। ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ কিভাবে অটোনোমাস উইলের সাথে যুক্ত? ফার্স্ট অপশন দিচ্ছে কারণ তা বাইরের চাপ আরোপ করে, কারণ তা বাইরের চাপ আরোপ করে। নেক্সট বলছে কারণ তা ব্যক্তি ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। অপশন বি, ব্যক্তি ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট বলছে কারণ তা যুক্তিসঙ্গত ইচ্ছা থেকে উৎসারিত। অপশন বি বললে না সি বললে সকলে? বি বললাম, 2 নাম্বার। সত্যি কি দু বি নাম্বার? বলা গিয়ে বি বলা গিয়েছে, কিন্তু ফের আমরা আরেকটা নিয়মে পড়েছিলাম কেউ, না বি বি ঠিক আছে, উত্তর বি। আর বি যেটা হবে না সি যৌক্তিক হবে? সঙ্গত, না না সি হবে না, যেটা যুক্তিসঙ্গত ইচ্ছা ওটা হচ্ছে ডিউটি ফর ডিউটি সেকেন্ড ওখানে মধ্যে পড়বে, মানে অর্থাৎ কর্তব্য সাধনের লক্ষ্যের মধ্যে ওখানে পড়বে। কর্তব্য সাধনের লক্ষ্য। একটু ভাবো জিনিসটা, বললে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু কেউ কোনো আনসার পেলে? আচ্ছা, হ্যাঁ বলো সি বলো। হবে। আমারও তো মনে হচ্ছে সি হবে। কেন সি হবে দেখো, কারণ কান্ট কিন্তু কোথাও বলেনি যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ দৌড়ে দৌড়ে এসে আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, এরকম কি কোথাও লেখা ছিল? কান্ট তো বারবারই বলছে এটা অন্তঃসুত, তোমার নিজের মন থেকে আসবে, এখানে নিয়ন্ত্রণের তো কোনো গল্প নেই। কান্টের নীতিশাস্ত্রে কোথাও কি নিয়ন্ত্রণ বলে কিছু ছিল, যে আমাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কমাতে হবে, এই বলে কিছু ছিল? ছিল না তো। শুধু ছিল ও তো দেখো, হ্যাঁ বলো। চুলকাটা
ভালো করে দেখো, আমি এটা ক্লিন করে দিই। তো ম্যাডাম, তো তাহলে বলছিলাম যে আমরা যে মানে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভে আমরা যে ভালো মন্দ বিচার করি, তাহলে যদি ভালো বা মন্দ যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে না রাখি, তাহলে সেটাই তো কেমন একটা দেখাচ্ছে। হ্যাঁ, তোমার কথাটা সত্য, কিন্তু কান্টের এথিক্সে কোথাও কি লেখা আছে যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের দ্বারা আমরা আমাদের মানে ইচ্ছেকে নিয়ন্ত্রণ করি? না, এটা তোমাকে বারবারই বলছে যে পূর্বত সিদ্ধ, এ প্রায়োরাই। এখানে কিন্তু নিয়ন্ত্রণের বিষয়টা নেই এখানে। আর নিয়ন্ত্রণ যখনই আসছে তখনই সেটা অভিজ্ঞতালব্ধ চলে আসছে, যে তোমাকে বাস্তব লাইফে কিছু নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? বলো, বিষয়টা একটু ভেবে দেখো। নিয়ন্ত্রণ হ্যাঁ, ঠিক মানেই হচ্ছে সেটা অভিজ্ঞতা। সি সি। অপশন সি। দেখো, কারণ তার যুক্তিসঙ্গত ইচ্ছা, উইল ইকাল টু ইচ্ছা, যে কারণ তার যুক্তিসঙ্গত ইচ্ছা তাকে উৎসারিত। যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ কিভাবে অটোনোমাস উইল, এখানে অটোনোমাস শুনে অনেকেই মনে করে স্বাধীন ইচ্ছা। আচ্ছা, এইখানে মেন জায়গাটা দেখো, যেখানে মেন ভুলটা করেছো। আমরা পড়লাম তো অটোনোমাস উইল, আর তার সাথে পড়লাম হেটারোনোমাস উইল, পড়লাম তো। তো অটোনোমাস উইল মানেই তো হচ্ছে সদিচ্ছা, আর সদিচ্ছা মানেই হচ্ছে যেটা আমার ইনটিউটিভ নলেজ, যেটা আমার যুক্তিসঙ্গত। আমি তো ক্লাসেই পড়ালাম তোমাদের, আমি একেবারেই ভুলে গেছি যে অটোনোমাস উইল তো ক্লাসেই পড়ালাম, পড়ানোর সময় তো বললাম যে অটোনোমাস উইলের ক্ষেত্রে মানুষের ইচ্ছা স্বাধীন, আর স্বাধীনে তো কখনো নিয়ন্ত্রণ আসে না। যখন তোমার ইচ্ছা স্বাধীন তখন নিয়ন্ত্রণের তো কোনো প্রশ্নই ওঠে না, মানে আসছে না, তাই না? জিনিসটা বোঝা গেল অপশন বি কেন হবে না। ঠিক। বাকিরা, অরূপ ঘোষ, কারো কোনো বুঝলাম। কোশ্চেন থাকলে কিন্তু বলতে পারো। একই সেম অপশন, অপশন বি, অপশন সি। পরীক্ষায় সবাই গিয়ে অপশন বি করে আসতে। অপশন বি হচ্ছে না একমাত্র নিয়ন্ত্রণের জন্য, যে আমি অটোনোমাস উইল তো যুক্তিসঙ্গত। যুক্তি মাদ্রাসা যেখানে সার্ভিস আছে, কমিশনের 7 পরীক্ষাটা এই জন্য আমার মানে 61তে আটকে গেছিলাম, মানে এই ভুল করার জন্য। এই ভুলগুলো করলে হবে না। একই জিনিস দেখো, এইখানে কি কিন্তু থেমে যাচ্ছ তোমরা, মানে সি অপশনের কি আছে হাতি ঘোড়া দেখতেও ইচ্ছা করছে না, অপশন বি তে গিয়ে থেমে যাচ্ছ। কিন্তু পরের অপশনে দেখো যে যুক্তিসঙ্গত ইচ্ছা, যখনই অটোনোমাস উইল সেখানে নিয়ন্ত্রণের প্রশ্ন নেই। হ্যাঁ, এটা তো অন্তঃসূত, কেন নিয়ন্ত্রণ করব? ঠিক আছে, ক্লিয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে কি? অপশন এ। অপশন এ, গুণতান্ত্রিকতা। অপশন সি মনে হচ্ছে, সদিচ্ছার অন্তর্মূল্য। সদিচ্ছা ছাড়া অন্য কোনো গুণই নিঃশর্তভাবে ভালো নয়। আমরা একদম ফার্স্টে পড়েছি, ভালো কথা। এই বক্তব্য কিসের ওপর জোর দেয়? গুণতান্ত্রিকতা, ঈশ্বর বিশ্বাস, সামাজিক অনুশাসন। অবশ্যই সদিচ্ছার অন্তর্মূল্য। সদিচ্ছার অন্তর্মূল্য কেন দেখো, আমি তোমাদের পড়ানোর সময়, দাঁড়াও লাইনটা একবার খুঁজে বের করি। আচ্ছা, তোমাদের আমি পড়ানোর সময় বললাম যে ইট শাইনস লাইক আ জুয়েল। আমি এই লাইনটা তোমাদেরকে বললাম যে মানে এটা শত মূল্যবান, এই কথাটা তোমরা পেয়েছো যে সদিচ্ছা হচ্ছে যেটা শত মূল্যবান, সেটাই তো অন্তর্মূল্য। এর জন্য আমার বাইরের কিছু তো লাগছে না, এটা নিজের আলোতে নিজে প্রজ্বলিত, এর আলো দিতে অন্য কারোর হেল্প লাগছে না। সেই জন্য সদিচ্ছার অন্তর্মূল্য, গুণতান্ত্রিকতা হবে না। অপশন সি। বোঝা গেল কেন অপশন সি হচ্ছে? কারণ তোমাকে বলেই দিচ্ছে সদিচ্ছা নিজে নিজেই ভালো, অন্তর্মূল্য।
সদিচ্ছার নিজের যে অন্তর্মূল্য সেটাতেই সে সৎ। অপশন সি দিলওয়ার হোসেন, বোঝা গেল? বুঝলাম তো, কেমন লাগছে আমার। তুমি যেটা বলছো গুণতান্ত্রিকতা, তো কান্টের দর্শনেই নেই। সদ ইচ্ছার অন্তর্মূল্য, সদ ইচ্ছা নিজে নিজেই সৎ, এটাকে সৎ হতে আর কারোর হেল্প লাগছে না। হুম। তুমি আরো ভালো করে পড়ো, তো এই তো পিডিএফটা দিয়ে দেবো, নেক্সট ক্লাসে যদি আবার কনফিউশন হয় তখন জিনিসটা নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, এই তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট। এটা অপশন ডি হবে কি? অপশন বি। আচ্ছা, বাকিটা দেখো। দেখো, ফার্স্ট স্টেটমেন্টটা তোমাদের আজকে পড়ানো হয়নি, ওটা যদি তোমরা ভুলো বলো কোনো সমস্যা নেই, ওটা পরের দিন ক্লাসে পড়াবো, তাও দিয়েছি। অপশন বি মনে হচ্ছে। বি অপশন মনে বি। হচ্ছে। অপশন বি মনে হচ্ছে। আর কারোর কিছু? নৈতিক আইন হলো এমন নির্দেশ যা আমাদের বাইরের কর্তৃপক্ষ আরোপ করে। চলো, স্টেটমেন্ট ওয়ান, যেটা তোমাদের কালকে ক্লাসে করাবো বললাম, যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের তিনটে রূপ, এটা হচ্ছে তার মধ্যেকারই একটা রূপ। ওই যেটা মিনস আর এন্ডের একটা ব্যাপার আছে, গতকাল তো মানে আগামী দিন তোমাদের বোঝাবো। তো এটা হচ্ছে এই ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের একটা সূত্র। গেল, এটা অবশ্যই সত্য। এইবার দেখো মেন পয়েন্ট কোথায় আসছে। কান্ট মনে করে নৈতিক আইন হলো এমন নির্দেশ যা আমাদের বাইরের কর্তৃপক্ষ আরোপ করে, মানে যেটাকে আমরা বহিঃসুত বলছি। ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ কি বহিঃসুত? না, অন্তঃসুত। হলো, তাহলে আমরা আনসার পেলাম, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা মিথ্যা। দেখি আর আছে কোশ্চেন? চলো, 12টা কোশ্চেন ছিল। কালকের ক্লাস তোমাদের 1টা থেকে হবে, ঠিক আছে? কালকের ক্লাসে আমরা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ রিলেটেড যা কিছু আছে আর সঙ্গে হচ্ছে 15টা কোশ্চেন রেখেছি, কালকের ক্লাসে তাহলে আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে মিল আর বেনথামের উপযোগিতাবাদ কি হয়েছিল আমাদের ক্লাসে? আমার মনে পড়ছে না। মিল বেনথাম কি করিয়েছিলাম? আমি কিন্তু জানি না, মানে আমি ক্লাস করিনি। বাকিরা যারা ছিলে ক্লাসে, আমার কিন্তু মনে পড়ছে না, এমনকি আমি নোটসেও পাইনি, তাই জিজ্ঞেস করছি। হয়নি মনে হয়। হয়নি তো। মিল বেনথাম হয়নি, তাই তো? তাহলে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভটা কালকে শেষ হলে তোমাদের কান্টের নৈতিকতাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে কোনো একটা ক্লাসে, হ্যাঁ বলো। বলছি কান্তের এই আমাদের যে ওই বিশ্লেষক সংশ্লেষক, মানে পূর্বতসিদ্ধ পরতসাধ্য, পূর্বতসিদ্ধ বিশ্লেষক, এইগুলো পরতসাধ্য সংশ্লেষক, এটা যদি একটু বলে দেন হবে তো, আগামী দিনে তার কান্টের ভালো হয়। যাই, এখনো তো লাইভ নিচে পড়ে আছি, লাইভ নিজের পরে এখনো বার্কলে আছে, হিউম আছে, তারপর কান্টে যাব। সব হবে, চিন্তা করছো কেন? এইখানে কি শেষ? এটা তো নৈতিকতাটা পড়ালাম তোমাদের, নীতি দর্শনে যেহেতু আগের দিন ওই এসএসসি পিএসসি তোমাদের একসাথে ক্লাস নিলাম, তো অনেক কোশ্চেন এখান থেকে দিয়েছিলাম, সেই জন্য আমার মনে পড়লো। আর একজন দিদিও বোধহয় সম্পাদি মনে হয় বলেছিল আমাকে যে কান্টের এটা রয়েছে, সেই জন্য আমি এটা পড়ালাম আজকে। সংশ্লেষক বিশ্লেষক যখন আমি ওই তোমার
পাশ্চাত্য দর্শন পড়াবো, তিনি ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, কি বলছিলে দিলওয়ার হোসেন? ও আমি বলছিলাম কি যে আহ, ওই এমসিকিউ সিরিজ কোশ্চেন যে করতে চেয়েছিলেন, তো টাইমটা ঠিক করেছেন এটা বলছি। আমার তো মনে হলো ঠিক হয়েছে, আমি খুব ভালোভাবে দেখিনি, মনে হলো ঠিক হয়েছে। ঠিক আছে, আমি একসময় বসে দেখে দেবো। আচ্ছা, তাহলে কালকে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের ক্লাস হবে দুপুরে 1টা। ঠিক আছে, আজকেই জানিয়ে দিলাম। এবার চেষ্টা করো কাজগুলো সেরে রাখা। আর কালকে তো কোশ্চেন সলভ হচ্ছে, নেক্সট আবার বুধবার তো হবে ক্লাস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা।